আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আলিম অ্যান্ড অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। গত কয়েক বছরে বাংলাদেশের পুঁজিবাজারে নতুন আইপিওর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। বাজার পরিস্থিতি, অর্থনৈতিক বাস্তবতা এবং নীতিগত কারণ এর পেছনে কাজ করেছে। কিন্তু সম্প্রতি নতুন বিএসইসি কমিশন দায়িত্ব গ্রহণ করার পর বাজারে আবারও ভালো মানের আইপিও আনার ব্যাপারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশে ভালো প্রাইভেট কোম্পানির সামনে আইপিওর ব্যাপারে নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রশ্ন হলো, যদি এই সুযোগ আগামীকালে আসে তাহলে আপনার কোম্পানি কি প্রস্তুত থাকবে? আমি আমার ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং কর্পোরেট ফাইন্যান্সের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে একটা বিষয় দেখেছি। একটা ভালো কোম্পানি যার সেলস ভালো, প্রফিটও ভালো, কিন্তু আইপিওর রেডিনেস অ্যাসেসমেন্ট শুরু করলে সেই কোম্পানির বেশ কিছু দুর্বলতা সামনে চলে আসে। একটা বিষয় আমি সবসময় বলি, আইপিও কোনো ফান্ড রেজিং এক্সারসাইজ নয়। আইপিও হলো পাবলিক ট্রাস্ট অর্জনের একটা প্রক্রিয়া। আজ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এমন 5টি বিল্ডিং ব্লকস নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে একটা ভালো কোম্পানিও আইপিওর জন্য প্রস্তুত থাকে না। চলুন শুরু করা যাক প্রথম বিল্ডিং ব্লক দিয়ে। প্রথম বিষয়টি হলো কর্পোরেট গভর্নেন্স। অনেক উদ্যোক্তা মনে করেন কর্পোরেট গভর্নেন্স মানে শুধু কিছু কাগজপত্র ঠিক রাখা বা বোর্ড মিটিং করা। আসলে বিষয়টি মোটেও তা নয়। কর্পোরেট গভর্নেন্স হলো একটি প্রতিষ্ঠানের পরিচালনার সংস্কৃতি। অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে দায়িত্ব বন্টন করে, কিভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করে এবং কিভাবে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করে, এসবই কর্পোরেট গভর্নেন্সের অংশ। আমার অভিজ্ঞতায় বেশিরভাগ প্রাইভেট কোম্পানিতে আমি কয়েকটি সাধারণ দুর্বলতা লক্ষ্য করেছি। প্রথম বিষয়টি হলো ল্যাক অফ ক্লিয়ার পলিসিস। প্রথমেই বলি, অনেক প্রতিষ্ঠানে কোনো কর্পোরেট পলিসি থাকে না, কোনো প্রকিউরমেন্ট পলিসি নেই, কোনো ডেলিগেশন অফ অথরিটি থাকে না, রিস্ক ম্যানেজমেন্টের কোনো কাঠামো থাকে না, হিউম্যান রিসোর্স পলিসি থাকে না, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল কিভাবে হবে তারও কোনো সুনির্দিষ্ট নীতিমালা থাকে না। ফলে কি হয়, অনেক সিদ্ধান্ত ব্যক্তি নির্ভর হয়ে যায়। আজ একভাবে সিদ্ধান্ত হলো তো কাল আবার অন্যভাবে। একটি লিস্টেড কোম্পানিতে এভাবে চলতে পারে না। দ্বিতীয় বিষয়টি হলো ডকুমেন্টেশন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তার কোনো যথাযথ ডকুমেন্টেশন থাকে না। যেমন বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ব্যাংক লোন, রিলেটেড পার্টি ট্রানজাকশন অথবা সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, এসব বিষয়ে বোর্ড অ্যাপ্রুভাল বা সাপোর্টিং ডকুমেন্টস অনেক সময় যথেষ্ট থাকে না। আমি মনে করি যে সিদ্ধান্তের লিখিত প্রমাণ নেই, ভবিষ্যতে সেই সিদ্ধান্ত ব্যাখ্যা করাও কঠিন হয়ে যায়। তৃতীয় বিষয়টি হলো বোর্ড অফ ডিরেক্টরস। অনেক প্রতিষ্ঠানে বোর্ড মিটিং হয় ঠিকই, কিন্তু সেটি শুধুমাত্র আইনগত বাধ্যবাধকতা পূরণের জন্য। স্ট্র্যাটেজিক ডিসকাশন খুব কম হয়। অনেক সময় মাইনটস অফ মিটিং এমনভাবে প্রস্তুত করা হয় যেন শুধু ফাইল সম্পূর্ণ করার জন্যই লেখা হয়েছে। কিন্তু একটি কার্যকর বোর্ড শুধু মিটিং করে না, বোর্ড প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ঝুঁকি মূল্যায়ন করে এবং ম্যানেজমেন্টকে সঠিক দিকনির্দেশনা দেয়। আরেকটি বিষয় আমি খুব দেখেছি, অনেক কোম্পানিতে সব সিদ্ধান্ত একজন ব্যক্তিকে কেন্দ্র করে হয়। সেটি ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারেন অথবা প্রমোটর হতে পারেন। কিন্তু একটি পাবলিক কোম্পানিতে এই সংস্কৃতি পরিবর্তন করতে হয়, কারণ পাবলিক কোম্পানি ব্যক্তি দিয়ে নয়, সিস্টেম দিয়ে পরিচালিত হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বোর্ড কমিটিস। অনেক প্রাইভেট কোম্পানিতে অডিট কমিটি নেই, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি নেই, নমিনেশন বা রিমিনারেশন কমিটি নেই। কিন্তু একটি লিস্টেড কোম্পানিতে এই কমিটি ম্যানেজমেন্টের উপর কার্যকর নজরদারি নিশ্চিত করে। এগুলো শুধু রেগুলেটরি রিকোয়ারমেন্ট নয়, বরং ভালো কর্পোরেট গভর্নেন্সের গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। একটি প্রতিষ্ঠানে প্রত্যেকের দায়িত্ব পরিষ্কারভাবে নির্ধারিত থাকা উচিত। কে একটি ট্রানজাকশন অ্যাপ্রুভ করবেন, কে সেটি রিভিউ করবেন, কে তার জন্য দায়ী থাকবেন, এই বিষয়গুলো পরিষ্কার না থাকলে বিভ্রান্তি তৈরি হয়। আর যেখানে অ্যাকাউন্টেবিলিটি নেই সেখানে ভালো গভর্নেন্স গড়ে ওঠে না।
সবশেষে একটি বাস্তব বিষয় বলি, বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানই ফ্যামিলি বিজনেস হিসেবে শুরু হয়েছে। এটি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন প্রফেশনাল ম্যানেজমেন্টকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে সিইও বা সিএফও থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় পরিবারের একজন সদস্য নেন, ফলে প্রফেশনাল ম্যানেজমেন্ট তার পূর্ণ দক্ষতা দেখানোর সুযোগ পায় না। আমি বিশ্বাস করি একটি সফল লিস্টেড কোম্পানিতে ওনারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুটির মধ্যে একটি সুস্থ ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। এখন আসি দ্বিতীয় বিল্ডিং ব্লকে, উইক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। অনেক উদ্যোক্তা মনে করেন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রতি বছর অডিট হয়ে গেলেই সব দায়িত্ব শেষ, কিন্তু আইপিওর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রশ্ন শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে কিনা সেটি নয়, প্রশ্ন হলো ইনভেস্টর কি সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর আস্থা রাখতে পারবেন। একজন ইনভেস্টর যখন একটি কোম্পানিতে বিনিয়োগ করেন তখন তিনি কেবল বর্তমান লাভ দেখেন না, তিনি জানতে চান এই তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই কারণেই আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের 5টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করি। নাম্বার 1, প্রথমত, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অবশ্যই অ্যাপ্লিকেবল আইএফআরএস এবং আইএএস অনুসারে প্রস্তুত হতে হবে। আইপিওর পর আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধু অডিটর দেখবেন না, ইনভেস্টর, মার্চেন্ট ব্যাংকার, স্টক এক্সচেঞ্জ, বিএসইসি এবং অ্যানালিস্টরাও এগুলো পর্যালোচনা করবেন। তাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হলো প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। অনেক প্রতিষ্ঠানে ব্যবসা ভালো চলে, কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডস সম্পূর্ণ বা সঠিকভাবে সংরক্ষিত হয় না। যদি একটি ট্রানজ্যাকশনের যথাযথ রেকর্ড না থাকে তাহলে পরবর্তীতে সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। আর তৃতীয় বিষয় হলো অ্যাকাউন্টিং পলিসির কনসিস্টেন্সি। এক বছর এক পদ্ধতি, পরের বছর অন্য পদ্ধতি, এভাবে চললে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স তুলনা করা কঠিন হয়ে যায়। কনসিস্টেন্সি ইনভেস্টরের কাছে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টিংকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। চতুর্থ বিষয় হলো সাপোর্টিং ডকুমেন্টেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে সংখ্যাগুলো দেখা যায়, প্রতিটি গুরুত্বপূর্ণ সংখ্যার পেছনে যথাযথ সাপোর্টিং ডকুমেন্টস থাকতে হবে। ইনভয়েস, অ্যাগ্রিমেন্টস, ব্যাংক রেকর্ডস, ফিক্সড অ্যাসেট ডকুমেন্টস, ইনভেন্টরি রেকর্ডস সব কিছু সঠিকভাবে সংরক্ষিত থাকা জরুরি, কারণ আইপিও ডিউ ডিলিজেন্সের সময় এসব তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়। সবশেষে লক্ষ্য হওয়া উচিত রিলায়েবল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধু অ্যাকাউন্টিংয়ের একটি রিপোর্ট নয়, এটি আপনার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার প্রতিচ্ছবি। ইনভেস্টর যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর আস্থা না পান, তাহলে ভালো ব্যবসাও বিনিয়োগ আকর্ষণ করতে ব্যর্থ হতে পারে। আমি সবসময় একটি কথা বলি, গুড অ্যাকাউন্টিং ইজ নট এনাফ, রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ এসেনশিয়াল। কারণ আইপিও শুধুমাত্র প্রফিট দেখানোর বিষয় নয়, ইনভেস্টরের আস্থা অর্জনের বিষয়। তৃতীয় বিল্ডিং ব্লক হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। আমার পেশাগত জীবনে আমি একটি বিষয় বারবার লক্ষ্য করেছি, অনেক কোম্পানির ব্যবসা ভালো, বিক্রয় ভালো, লাভ ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন দুর্বল। আর এখানেই ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হয়। ফাইন্যান্সিয়াল ডিসিশন বলতে আমি কি বোঝাচ্ছি? আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি। প্রথমত, লার্জ ক্যাশ ট্রানজ্যাকশন। এখনও অনেক প্রতিষ্ঠানে বড় অঙ্কের লেনদেন নগদে সম্পন্ন হয়, কিন্তু একটি আইপিও রেডি কোম্পানির জন্য ক্যাশ ট্রানজ্যাকশন যত কম হবে তত ভালো, কারণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেন সহজে যাচাই করা যায় এবং তার ট্রান্সপারেন্সি অনেক বেশি। দ্বিতীয় বিষয়টি হলো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন। এটি আমি আইপিও প্রস্তুতির সময় প্রায়ই লক্ষ্য করেছি। একটি গ্রুপ কোম্পানি ঋণ নেয়, অন্য গ্রুপ কোম্পানি সেই অর্থ ব্যবহার করে, কখনো ডিরেক্টরস কোম্পানিকে লোন দেন, আবার কখনো কোম্পানি ডিরেক্টরসকে লোন দেয়। এসব ট্রানজ্যাকশন সবসময় খারাপ নয়, কিন্তু এগুলো অবশ্যই আর্মস লেন্থ বেসিস, যথাযথ অ্যাপ্রুভাল এবং সম্পূর্ণ ডিসক্লোজারের মাধ্যমে পরিচালিত হতে হবে। অন্যথায় ইনভেস্টরের মনে প্রশ্ন তৈরি হয়, এই কোম্পানির প্রকৃত ফাইন্যান্সিয়াল পজিশন কী। আরেকটি বিষয় হলো ডিরেক্টরস লোন অ্যাকাউন্টস। আমি অনেক প্রতিষ্ঠানে দেখেছি ডিরেক্টরসদের কারেন্ট অ্যাকাউন্টে বড় অঙ্কের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স বছর পর বছর ধরে বহাল থাকে। একজন ইনভেস্টর স্বাভাবিকভাবেই জানতে চাইবেন এই অর্থের প্রকৃতি কী, এটি কি লোন নাকি অ্যাডভান্স।
এর কি কোনো লিখিত অ্যাগ্রিমেন্ট আছে? এটি কি রিকভারেবল? আইপিওর আগে এই বিষয়গুলো পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ বিষয় হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অনেক প্রতিষ্ঠানের প্রফিট ভালো কিন্তু ক্যাশ ফ্লো দুর্বল, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। রিসিভেবল বেড়ে যাচ্ছে, ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, কিন্তু ক্যাশ আসছে না। একটি কোম্পানি শুধু প্রফিট দিয়ে চলে না, ক্যাশ ফ্লো দিয়েও চলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাপিটাল স্ট্রাকচার। ডেট এবং ইকুইটির মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য থাকা দরকার। অতিরিক্ত ঋণ কোম্পানির উপর চাপ সৃষ্টি করে। আবার বাস্তবসম্পন্ন পরিকল্পনা ছাড়া পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করলেও ভবিষ্যতে রিটার্ন অন ইকুইটি এবং ডিভিডেন্ড সাস্টেনেবিলিটির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ক্যাপিটাল স্ট্রাকচার সবসময় ব্যবসার প্রকৃত সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আমি সবসময় একটি কথা বলি, ইনভেস্টর শুধু প্রফিট দেখে না, ইনভেস্টর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনও দেখে। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যত শক্তিশালী হবে, ইনভেস্টরের আস্থাও তত বাড়বে। চতুর্থ বিল্ডিং ব্লক হলো ইন্টারনাল কন্ট্রোল। অনেকে মনে করেন ইন্টারনাল কন্ট্রোল শুধুমাত্র অডিটরের বিষয়। আমি একমত নই। আমার মতে ইন্টারনাল কন্ট্রোল হলো ম্যানেজমেন্টের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যেখানে ইন্টারনাল কন্ট্রোল শক্তিশালী, সেখানে ভুল কম হয়, জালিয়াতির ঝুঁকি কমে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মান উন্নত হয়, ইনভেস্টরের আস্থাও বৃদ্ধি পায়। ইন্টারনাল কন্ট্রোলের সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোর একটি হলো ইনভেন্টরি। ইনভেন্টরির পরিমাণ, মূল্য এবং অবস্থার উপর একটি কোম্পানির প্রফিট অনেকাংশে নির্ভর করে। যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট দুর্বল হয়, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের নির্ভরযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে। এ কারণেই আইপিও প্রস্তুতির সময় ইনভেন্টরি কন্ট্রোল অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করা উচিত। দ্বিতীয় বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট। প্রতিটি প্রতিষ্ঠানেরই বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। অপারেশনাল রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, মার্কেট রিস্ক। প্রশ্ন হলো, এই ঝুঁকিগুলোকে ম্যানেজমেন্ট নিয়মিত মূল্যায়ন করছে নাকি সমস্যা হওয়ার পর সমাধান করছে? একটি আইপিও রেডি কোম্পানি সবসময় ঝুঁকি আগে থেকে চিহ্নিত করে এবং পরিকল্পিতভাবে তা মোকাবেলা করে। তৃতীয় বিষয় হলো ইন্টারনাল অডিট। অনেক কোম্পানিতে ইন্টারনাল অডিট বিভাগ থাকলেও তারা শুধু ভাউচার চেকিংয়ে সীমাবদ্ধ থাকে। কিন্তু একটি কার্যকর ইন্টারনাল অডিটের কাজ হলো সিস্টেম রিভিউ করা, কন্ট্রোল উইকনেস চিহ্নিত করা এবং ম্যানেজমেন্টকে উন্নয়নের পরামর্শ দেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেগ্রিগেশন অফ ডিউটিস। একই ব্যক্তি যদি একটি ট্রানজাকশন ইনিশিয়েট করে, তিনি যদি সেটি অ্যাপ্রুভও করেন, তিনি যদি পেমেন্টও করেন এবং রেকর্ডও করেন, তাহলে কন্ট্রোল কার্যত থাকে না। দায়িত্বের যথাযথ বিভাজন একটি শক্তিশালী ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের অন্যতম ভিত্তি। আমি একটি বিষয়ে সবসময় গুরুত্ব দিই, স্ট্রং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ক্যানট কম্পেনসেট ফর উইক ইন্টারনাল কন্ট্রোলস। এখন পর্যন্ত আমরা আলোচনা করেছি কর্পোরেট গভর্নেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, ইন্টারনাল কন্ট্রোল, এই চারটি বিষয়ে। এখন আসি আমার শেষ বিল্ডিং ব্লকে। পঞ্চম এবং শেষ বিল্ডিং ব্লক হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট। আমার অভিজ্ঞতায় অনেক উদ্যোক্তা একটি গুরুত্বপূর্ণ ভুল করেন। তারা মনে করেন আমার ব্যবসা আমি নিজেই সবচেয়ে ভালো বুঝি। এটি সত্য, আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠাতা। আপনার মতো করে হয়তো আর কেউ ব্যবসাটিকে বোঝে না। কিন্তু একটি প্রাইভেট কোম্পানি এবং একটি লিস্টেড কোম্পানি এক জিনিস নয়। একটি লিস্টেড কোম্পানি পরিচালনা করার জন্য শুধুমাত্র একজন সফল উদ্যোক্তা যথেষ্ট নয়, একটি প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম অত্যাবশ্যকীয়। প্রথমেই বলি একজন দক্ষ সিএফওর গুরুত্ব। অনেক কোম্পানিতে সিএফও পদই নেই, আবার কোথাও সিএফও থাকলেও তাকে শুধুমাত্র অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দেখা হয়। আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখি। একজন ভালো সিএফও শুধু হিসাব রক্ষণ করেন না, তিনি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি তৈরি করেন, ক্যাশ ফ্লো পরিকল্পনা করেন, রিস্ক মূল্যায়ন করেন, বোর্ডকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন, ইনভেস্টরের ভাষা বুঝেন, রেগুলেটরের প্রত্যাশা বুঝেন। আমি সবসময় বিশ্বাস করি একজন দক্ষ সিএফও তার বেতনের চেয়েও অনেক বেশি মূল্য প্রতিষ্ঠানকে দিতে পারেন। দ্বিতীয় বিষয় হলো প্রফেশনাল ফাইন্যান্স টিম। একজন সিএফও একা কিছুই করতে পারবেন না, তার সঙ্গে থাকতে হবে দক্ষ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস টিম, যারা আইএফআরএস বুঝেন, ইন্টারনাল কন্ট্রোল বুঝেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বুঝেন, কমপ্লায়েন্স বুঝেন।
আইপিওর সময় এই টিমই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় বিষয়টি হলো ট্রেনিং। অনেক প্রতিষ্ঠান ট্রেনিংকে ব্যয় মনে করে। আমি একমত নই। ট্রেনিং হচ্ছে একটি ইনভেস্টমেন্ট। বিজনেস পরিবর্তিত হচ্ছে, টেকনোলজি পরিবর্তিত হচ্ছে, অ্যাকাউন্টস স্ট্যান্ডার্ডস পরিবর্তিত হচ্ছে, রেগুলেশন পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে প্রতিষ্ঠানও এগোতে পারবে না। আরেকটি বিষয় যেটি আমাদের দেশে খুব কম গুরুত্ব পায় সেটি হলো সাকসেশন প্ল্যানিং। আমি অনেক প্রতিষ্ঠানে দেখেছি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একজন ব্যক্তির উপর নির্ভর করে। প্রশ্ন হলো, যদি আগামীকাল সেই ব্যক্তি কোনো কারণে প্রতিষ্ঠানে না থাকেন তাহলে ব্যবসা কিভাবে চলবে? একটি শক্তিশালী প্রতিষ্ঠান কখনো একজন ব্যক্তির উপর নির্ভর করে না। সেখানে লিডারশিপের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়। এটাই সাকসেশন প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য। আমি সবসময় একটি কথা বলি, সাকসেসফুল কোম্পানিজ আর বিল্ড বাই এন্টারপ্রেনিয়র্স, সাস্টেনেবল পাবলিক কোম্পানিজ আর বিল্ড বাই প্রফেশনাল ম্যানেজমেন্ট। এবং এই কারণেই আমি বিশ্বাস করি আইপিও ইজ নট অনলি অ্যাবাউট রেজিং ক্যাপিটাল, ইট ইজ অ্যাবাউট বিল্ডিং অ্যান ইনস্টিটিউশন। আজ আমরা আলোচনা করেছি কর্পোরেট গভর্নেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, ইন্টারনাল কন্ট্রোল এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট নিয়ে। এই 5টি বিষয়কে আমি আইপিও রেডি কোম্পানির জন্য 5টি বিল্ডিং ব্লকস হিসেবে মনে করি। যদি এই ভিত্তিগুলো শক্তিশালী হয় তাহলে শুধু আইপিওর সম্ভাবনাই বাড়বে না, প্রতিষ্ঠানের সামগ্রিক মান, সুশাসন এবং দীর্ঘমেয়াদী মূল্যও বৃদ্ধি পাবে। শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, যদি আপনার কোম্পানি আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আইপিওর কথা বিবেচনা করে তাহলে আজই প্রস্তুতি গ্রহণ করুন। কারণ কর্পোরেট গভর্নেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইন্টারনাল কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট একদিনে গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন সময়।